আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তুল্য সংখ্যা। হ্যাঁ, খুবই সহজে তুল্য সংখ্যা নির্ণয় আমরা যা শেখানোর চেষ্টা করব। তাহলে আমাদের প্রথমে যদি আমরা দেখি অ্যাসিডের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করব। আমরা অ্যাসিড বলতে কোন জিনিসগুলোকে বুঝি? আমাদের যেগুলো হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দিতে পারে, তাই না? তার হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, এই জিনিসগুলো কি হবে? আমাদের H প্লাস Cl মাইনাস, এছাড়া আমাদের এখানে 2H প্লাস প্লাস SO4 মাইনাস। আমরা এখানে খেয়াল রাখবো যে এখানে কয়টা হাইড্রোজেন আয়ন আমাদের তৈরি হইতেছে। সে যতটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে সে ততটাই হচ্ছে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা বিবেচনা করব। তাহলে আমরা এই লাইনটা খুব ভালোভাবে মনে রাখবো যে কোনো অ্যাসিডে আমাদের যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে, যতটা আমাদের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে ততটা হচ্ছে আমাদের অ্যাসিডের তুল্য সংখ্যা। এটা গেল নর্মাল আমাদের অ্যাসিডের ক্ষেত্রে, কিন্তু আমাদের কয়েকটা অ্যাসিডের ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমাদের এই তিনটা অ্যাসিডের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম হিসেবে মনে রাখবো H3PO4, তারপর H3PO3, H3PO2, এই তিনটা অ্যাসিডের ক্ষেত্রে। কেন? আমরা এগুলো গাঠনিক সংকেত যদি দেখি, গাঠনিক সংকেত আঁকতে হলে প্রথমে কি কেন্দ্রে থাকে কেন্দ্রীয় মৌল। তাহলে এখন অনেকেরই কিন্তু মিসকনসেপশন আছে যে মাঝখানে যে মৌলটা থাকে সেটাকে আমরা কেন্দ্রীয় মৌল বলি। এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা মিলবে না। তবে কেন্দ্রীয় মৌল কোনটা হবে? আমাদের যৌগে, একটা যৌগে আমাদের যে মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল হিসেবে বিবেচিত হবে। তাহলে যৌগে আমাদের যেই মৌলের জারণ সংখ্যা সর্বোচ্চ সেটাকে আমরা কেন্দ্রীয় মৌল ধরবো। তবে কেন্দ্রীয় মৌল নিয়ে কনফিউশন করার কোনো অপশন নাই। জারণ সংখ্যা যা সর্বোচ্চ সেটাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আমরা যখন এখন H3PO4 এর ক্ষেত্রে দেখবো, তাহলে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমাদের কি? ফসফরাস। ফসফরাসের সাথে আমাদের এই যে প্রথমে তিনটা অক্সিজেন আসবে, এরপর একটা অক্সিজেন আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে, এখন বিস্তারিত বলার দরকার নেই। এবং আমাদের এখানে যে H3, তিনটা হাইড্রোজেন এখানে আসবে তিনটা অক্সিজেনের সাথে। এবং খুব ইম্পর্টেন্ট এখানে যে বন্ধন জোড় ইলেকট্রনগুলো থাকবে, আমরা জানি আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন। তাহলে আমাদের বন্ধন জোড় ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নিবে। নিজের দিকে টেনে নেওয়ার কারণে হাইড্রোজেন অসহায় হয়ে যাবে, একা হয়ে যাবে। হাইড্রোজেন সহজেই মুক্ত হতে পারবে H প্লাস হিসেবে। তাহলে দেখো আমাদের এই যে এখানে হাইড্রোজেন না থাকার কারণে আমরা এখানে পাচ্ছি না। তার মানে হাইড্রোজেন কয়টা আছে? তাহলে তিনটা। তিনটা হাইড্রোজেন তিনটা H প্লাস হিসেবে বের হইতে পারবে। তাহলে আমাদের এই যৌগে তুল্য সংখ্যা আমাদের কত লিখতে পারি? আমরা 3 লিখতে পারি। এর পরের যৌগটা হচ্ছে আমাদের H3PO3। তাহলে এখানেও আমাদের কি হবে? এই যে আমাদের এখানে ফসফরাসের সাথে হচ্ছে দুইটা অক্সিজেন, তারপর হচ্ছে একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে দুইটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা হাইড্রোজেন সহজে মুক্ত হতে পারবে। তাহলে এখানে তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে এই তিনটা ব্যতিক্রম মনে রাখবো। আমরা মনে রাখবো হাইড্রোজেন সংখ্যা যত, ঠিক আছে, আমাদের এই যে এক এক করে আমাদের কি হবে? সরি, অক্সিজেন সংখ্যা যত এক করে কমবে। চারটা অক্সিজেন 4 - 1 = 3, তিনটা অক্সিজেন 3 - 1 = 2, তারপর হচ্ছে এখানে 2 - 1 = 1, তুল্য সংখ্যা 3, 2, 1। এই তিনটা যৌগের আমরা আলাদা করে মনে রাখবো ব্যতিক্রম হিসেবে। তাহলে এখন যদি আমরা যাই ক্ষারের ক্ষেত্রে, বেইজের ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা আমরা কিভাবে বের করব? বেইজের ক্ষেত্রে তাহলে আমরা অ্যাসিডের সাথে মিলাইতে যদি আমরা যাই যে অ্যাসিডে হচ্ছে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন ছিল, আর এখানে আমাদের বেইজে আমাদের কোন একটা বেইজে যতটা প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল আয়ন থাকবে, সোজা কথা, যতটা প্রতিস্থাপনীয় OH মাইনাস আয়ন থাকবে সেই সংখ্যাটাই হবে আমাদের ক্ষারের তুল্য সংখ্যা। এখন এখানে ক্ষারের ক্ষেত্রে দুইটা প্রকারভেদে যাব আমরা। একটা হচ্ছে OH থাকবে, কোনো যৌগে OH মাইনাস আয়নটা থাকবে, যেমন আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, এরপর হচ্ছে আমাদের কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অসংখ্য যৌগ আছে, তাই না? এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে যদি আমরা এই যে আমরা ভেঙে দেখাই AlOH3, এটা কি হবে? Al3 প্লাস প্লাস 3OH মাইনাস। তাহলে কয়টা আমাদের প্রতিস্থাপনীয় হাইড্রোক্সিল আয়ন? তিনটা। তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আমাদের তুল্য সংখ্যা কত? 3। একইভাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 1, সোডিয়াম হাইড্রোক্সাইড 1।
তাহলে এটা হচ্ছে OH মাইনাস, যেসব যৌগগুলোতে থাকবে সেসব যৌগে প্রতিস্থাপনী OH মাইনাস যতগুলো থাকবে সেই সংখ্যাটাই হবে ক্ষারের তুল্য সংখ্যা। কিন্তু এই যে আমাদের অনেক ক্ষারে কিন্তু OH মাইনাস থাকে না। যেমন একটা উদাহরণ কি, আমাদের হচ্ছে অ্যামোনিয়া, এই NH3 কিন্তু একটা ক্ষার, কিন্তু আমরা কি এখানে OH দেখে আমরা বুঝতে পারতেছি? OH কিন্তু এখানে নাই। তাহলে যেসব যৌগে আমাদের OH মাইনাস দেখে চেনা যাবে না সেসব ক্ষেত্রে আমরা আমরা মনে রাখবো যে যে ক্ষারটা যতটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে, যতটা হাইড্রোজেন গ্রহণ করতে পারে সে ঠিক ততটা সংখ্যাই হবে আমাদের তুল্য সংখ্যা ওই ক্ষারের ক্ষেত্রে। তাহলে দেখো আমাদের অ্যামোনিয়া নর্মালি কি করে, অ্যামোনিয়া আমাদের একটা H+ আয়ন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়। সে কি কখনো দুইটা বা তিনটা করতে পারবে? পারবে না। যেহেতু একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ গ্রহণ করে, এই জন্য আমাদের অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। বুঝতে পারছি? তাহলে যে ক্ষেত্রে OH মাইনাস থাকবে না সেক্ষেত্রে আমরা কতটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে সেক্ষেত্রে আমরা দেখব তুল্য সংখ্যা কত হয়। এরপর হচ্ছে লবণের তুল্য সংখ্যা বের করতে গেলে আমরা যদি দেখি নর্মাল যে সোডিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আমরা দেখব যে লবণের ক্ষেত্রে দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে এই যে সোডিয়াম, একটা ক্লোরিন। এই যে সোডিয়ামটা হচ্ছে আমাদের ধাতব, ক্লোরিনটা হচ্ছে আমাদের অধাতব। অর্থাৎ বলতে চাচ্ছি আমরা লবণের ক্ষেত্রে দুইটা পার্ট, একটা ধাতব পার্ট, একটা অধাতব পার্ট। এখানেও দেখো ম্যাগনেসিয়াম ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে ধাতব পার্ট অধাতব পার্ট একইভাবে সবগুলো লবণের ক্ষেত্রে এভাবে থাকবে। তাহলে আমরা লবণের তুল্য সংখ্যা বের করব হচ্ছে ধাতুর সংখ্যা, ওই যৌগটায় বা ওই মৌলটা ধাতুর সংখ্যা ইনটু ধাতুর চার্জ, ধাতুর চার্জ। তাহলে এই শর্টকাট দিয়ে ধাতুর সংখ্যা ইনটু ধাতুর চার্জ। তাহলে দেখো আমাদের এই যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা তুল্য সংখ্যা বের করতে যাই, সূত্র হচ্ছে ধাতুর সংখ্যা ইনটু ধাতুর চার্জ। ধাতুর সংখ্যা, এখানে ধাতু কয়টা? একটা, সোডিয়াম। ধাতুর সোডিয়ামের চার্জ কত হইতে পারে? সোডিয়াম প্লাস একটা, তাহলে তুল্য সংখ্যা হবে 1। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে হচ্ছে ধাতুটা হচ্ছে ম্যাগনেসিয়াম, কয়টা আছে? একটা, এবং ম্যাগনেসিয়াম কত চার্জ হইতে পারে? ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে তুল্য সংখ্যা হচ্ছে 2। এরপরে আমাদের হচ্ছে পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ধাতু বা অধাতুর আমাদের যে তুল্য সংখ্যা সেটা আমরা কিভাবে বের করব। ধাতু বা অধাতুর তুল্য সংখ্যা, এটা আমরা নর্মালি ডিরেক্ট মনে রাখবো, ধাতু বা অধাতুর যে যোজনী বা যোজ্যতা সেটাই হচ্ছে আমাদের ধাতু বা অধাতুর তুল্য সংখ্যা হিসেবে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, যেমন ম্যাগনেসিয়ামকে ধরলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? 2, তাহলে এটা তুল্য সংখ্যা 2। সোডিয়ামের যোজ্যতা কত? 1, এটা তুল্য সংখ্যা 1। জিঙ্ক বললে জিঙ্কের কত? 2, এটা তুল্য সংখ্যা 2। কপার বললে সেটা কত হবে? 2, তুল্য সংখ্যাও 2। সোজা কথা, ধাতু বা অধাতুর তুল্য সংখ্যা আইডেন্টিফাই করব আমরা যোজনী বা যোজ্যতা, সেই শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে সেটা দেখে। আশা করি তুল্য সংখ্যা নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে সবার। ধন্যবাদ সবাইকে।